প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। অনেকের সঙ্গে অনলাইন ক্লাসে দেখা সাক্ষাৎ হচ্ছে, আর অনেকের সাথে অনলাইন ক্লাসে বা আদার্সভাবে কোনোভাবেই অনেক দিন সাক্ষাৎ নেই। তো যেহেতু গ্রামের দিকে অনেক জায়গায় নেটওয়ার্কের সমস্যা বা আদার্স অনেক সমস্যা, তার ফলে অনলাইন ক্লাসে সবাই অ্যাটেন্ড করতে পারছেও না। তো যাই হোক, সব মিলিয়ে এই কদিন আমাদের বেশ দুর্যোগে কেটেছে প্রত্যেকেরই, এবং কাটছেও হয়তো। তো প্রকৃতির খেলা, আমাদেরকে মেনে নিতেই হবে, কিছু করার নেই। তারপরেও এই লকডাউন পিরিয়ড কেটে গেলে বা সব জিনিস আবার স্বাভাবিক হলে আমরা জানি যে যে কোনোভাবে রিক্রুটমেন্ট হবে। হয়তো রিক্রুটমেন্টের পরীক্ষাটা এখন হবে, তার চাকরিতে জয়েনিংটা অনেক পরে হয়তো হবে। তো যেটাই হোক না কেন, যখন যে মুহূর্তে আবার এক্সামগুলো সব হবে বিভিন্ন ক্ষেত্রে, বা একাডেমিক যে সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি বা একদম স্কুল লেভেলের এডুকেশন সিস্টেম যখন আবার শুরু হবে, তখন আবার নতুন করে এডুকেশনের যে স্রোতটা, যেটা একদম থমকে গেছে এখন, সেটা আবার শুরু হবে। সেটা আমরা সবাই জানি। বাট যেটা প্রবলেম, সেটা হচ্ছে বর্তমান সময়ে সব জিনিস চলছে, বাট এডুকেশন সিস্টেমটার যে ব্যাপক একটা ক্ষতি হচ্ছে। যদিও আমাদের কিছু করার নেই, সেই এডুকেশন সিস্টেমটার ক্ষতিটা একটা ব্যাড ইম্প্যাক্ট আমাদের সমাজে অবশ্যই পড়বে। তো সেখান থেকে যতটুকু বাড়িতে বসেই করা যায় সেগুলোর দিকে সকলে নজর রাখছো, পড়াশোনা করছো। তারপরেও আমি এখন তোমাদের সামনে জাস্ট কিছু কথা বলতে চাইছি, কারণ একটু খোঁজখবর নিয়ে বা কিছুজনের সাথে কথা বলে যেটা বুঝলাম, আমার স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা বুঝলাম, অনেকেই কিন্তু খুব ডিপ্রেশনের মধ্যে চলে গেছো। যেহেতু বাড়িতে রয়েছো, বাইরে কোথাও যাওয়া নেই, সেই হিসাবে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো সেই সমস্যাগুলো এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যাতে প্রবলেম আগের তুলনায়, প্রবলেম অনেক কিছু ছিল, আগের তুলনায় সেগুলো আরও বেড়ে গেছে হয়তো। সেটার মধ্যে ইকোনমিক্যাল প্রবলেম তো থাকছেই। পেটে যখন টান পড়ে, বাড়িতে যখন অর্থ ভাণ্ডারে টান পড়ে, তখন এমনিতেই আমাদের মাইন্ড একটু সবার খারাপ থাকে। তার ফলে বাড়িতে বাবা মা, দাদা দিদি, বৌদি বা ফ্যামিলি মেম্বারদের সাথে একটা অশান্তি হচ্ছে। আমি যেটুকু খবর বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে বুঝতে পারলাম। দ্বিতীয়, অনেক সময় অনেকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে রিলেশনশিপ, সেখানে অনেক প্রবলেম হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে। এবং তার সাথে যেহেতু একটা জায়গায় রয়ে গেছো, সেই হিসাবে সবসময় একটা খিটখিটে ভাব, একটা রাগান্বিত ভাব ফুটে উঠছে। হয়তো বাবা মার সঙ্গে, দাদা দিদির সাথে বা আদার্স গ্রামে বন্ধুদের সাথে, সবার সাথে একটা বিশৃঙ্খল মনোভাবের জন্য, যেহেতু ঘরে একভাবে রয়ে গেছো, একটা কনজারভেটিভ মাইন্ড তৈরি হয়ে গিয়ে অনেক সমস্যা হচ্ছে মানসিকভাবে। এবং যেহেতু সবার সাথে আর কিছু শেয়ার করতে পারছো না অনেক কিছু, কিংবা বন্ধুদের সাথে মিশতে পারছো না, ঘুরতে পারছো না, আমাদের মনটাকে বা আমাদের হৃদয়টাকে অনেকটা উন্মুক্ত করতে পারছি না আমরা। তো মানে বেশিরভাগ সময়টাই আমাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশেষ করে আমি স্টুডেন্টের কথাগুলোই বলছি, যেহেতু সব এডুকেশন সিস্টেম বন্ধ, সেক্ষেত্রে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোচিং সব কিছু যেহেতু বন্ধ রয়েছে, তাই স্টুডেন্ট একদম এখনও পর্যন্ত কিন্তু ঘরে বসে রয়েছে। এবং অনলাইন সিস্টেমে বা ডিজিটালভাবে পড়া প্রথম প্রথম অনেকে শুরু করেছিল, চেষ্টাও করেছিল, কিন্তু তারপর আর সেভাবে হয়ে ওঠেনি বেশিরভাগ ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। তার ফলে পড়াশোনার সিস্টেমটা একদমই সমস্যার মধ্যেই রয়েছে, এটাই আপাতত দেখা যাচ্ছে। তো প্রবলেমস তো আছেই, বিভিন্ন রকম সমস্যা, অর্থনৈতিক সমস্যা হোক, সেটা পারিবারিক বিভিন্ন রকম আদার্স সমস্যা হোক, সেগুলো তো আছেই, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেও আমাদেরকে নিজেদের পড়াশোনার জন্য, নিজেদের কেরিয়ারের জন্য কিছুটা পড়া যতটুকু আমরা পারি সেটা এগিয়ে নিতে হবে। এখন আমি বেসিক্যালি কম্পিটিটিভ স্টুডেন্টদের কথা বলবো, যেহেতু আমি কম্পিটিটিভ স্টুডেন্ট ফিল্ডেই কাজ করি। সেক্ষেত্রে সেই কম্পিটিটিভ ফিল্ডের স্টুডেন্টরা যদি এখন এই মুহূর্তেও, আমি বারবারই বলেছি এই কথাগুলো, আবার রিপিট করছি, যে এই মুহূর্তে আমরা যদি 9-10-এর যে বইগুলো, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং পল সায়েন্স, ইকোনমিক্স, যেগুলো 9-10-এ ছিল না, সেই বইগুলো একটু যদি ঝালিয়ে নিতে পারি আর একবার করে ঝালিয়েছো, দুবার ঝালিয়েছো, তিনবার, আরও একবার ঝালাও, কারণ কম্পিটিটিভ ব্যাপারটা হচ্ছে পুরোটাই বারবার রিভিশন দেওয়া। তো সেগুলো একবার ঝালিয়ে নিতে পারলে খুব ভালো হতো, তাহলে সাবজেক্টিভ জিকেটা আমাদের রেডি হয়ে যেত। তারপর স্ট্যাটিক যে পোর্শনটা রয়েছে, স্ট্যাটিক পোর্শনের মধ্যে যেগুলো সাবজেক্টিভের মধ্যে পড়ে না, খেলাধুলো, লেখক পরিচিতি, ছদ্মনাম, চরিত্র, তারপরে আমাদের রাজধানী, মুদ্রা, কোন দেশের কি বিমানবন্দর, বিখ্যাত প্লেস, বিখ্যাত শহর, কোন নদী তীরে কোন শহর, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, এই ধরনের যে স্ট্যাটিক পোর্শনটা রয়েছে, সেগুলো একটু ভালো করে আরেকবার করে পড়ে নিই। সবার কাছে স্টাডি মেটেরিয়ালস আছে, নোট আছে, হোয়াটসঅ্যাপে নোট পাচ্ছ, বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তোমাদের কাছে স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবল। বাট সমস্যা হচ্ছে ওগুলোকে বারবার পড়া হয়ে উঠছে না।
এবং তুমি যাই পড়ছো সেই পড়াগুলোকে কোনো বন্ধুর দ্বারা পড়াটা একটু ধরে নাও, মানে ফ্রেন্ডকে বলো যে তুই আমার একটু পড়া ধর, আমি আবার তোর একটু পড়া ধরবো, ফোন করো, এখন তো ফোনের খরচ খুব বেশি নয়, ফোন করে পড়া ধরাধরি ব্যাপারটা করো। আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স যাদের রয়েছে সিলেবাসে, কম্বাইন্ড সিলেবাসে, কারেন্ট অ্যাফেয়ার্সটা মাসে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা ডিজিটালভাবে অবশ্যই হোয়াটসঅ্যাপে পেয়ে যাচ্ছ, কর্মসংস্থান, কর্মক্ষেত্র বা আদার্স পত্রিকাগুলো। সেক্ষেত্রে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা লিখে লিখে রেডি করো, পড়া ধরাধরি করো। তার উপর সেট যেগুলো দিচ্ছি আমরা আমাদের কম্পিটিভ গ্রুপগুলোতে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যে সেট দিচ্ছি, সেই সেটগুলো প্র্যাকটিস করতে থাকো। এই স্ট্যাটিক, সাবজেক্টিভ এবং কারেন্ট অ্যাফেয়ার্স তিনটে পার্টকে ভালো করে স্ট্রং করো, এই সুযোগটা কাজে লাগাও। সমস্যা প্রত্যেকের থাকবে এবং সেই সমস্যার মধ্যে থেকেই এগুলো আমাদেরকে করতে হবে। ম্যাথসগুলো আগে যেগুলো হয়ে গেছে বিভিন্ন জায়গায় তোমরা যা শিখেছো সেইগুলো চ্যাপ্টার ওয়াইজ আবার রিভিশন দিতে শুরু করো। নতুন যেগুলো অনলাইন ক্লাসে হচ্ছে সেগুলো যদি পারো অনলাইন ক্লাসে করো, যদি না পারো কালেক্ট করো কারোর সাথে। যদি কেউ কালেক্ট বা অনলাইন কোনটাই আপডেট না থাকো, ইউটিউব থেকে হেল্প নাও। মোট কথা আমাকে পড়তে হবে, আমাকে রিভিশন দিতে হবে। ইংলিশের ক্ষেত্রেও তাই রাইটিং লিখো, প্রত্যেক সপ্তাহে একটি করে রাইটিং লিখো, রিপোর্ট, এসে, প্রেসি, ট্রান্সলেট। তোমার গাইডারকে, তোমার বাড়িতে যদি কেউ দাদা দিদি ভাই বোন থাকে তাকে একটু জিজ্ঞেস করে নাও, বা আমাকে জিজ্ঞেস করতে পারো, তোমার গাইডারকে জিজ্ঞেস করো যে আমার রাইটিংটা ঠিক হয়েছে কিনা। স্পোকেন ইংলিশটা অন্তত প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন প্র্যাকটিস করো, ভুল বলো তাও বলতে থাকো। যেটা ইংলিশের ব্যাপারে আমি বারবার বলি, LSRW মেথডে পড়ো, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এই পদ্ধতিতে পড়ো। শুধুমাত্র পড়ে গেলে হবে না, তোমাকে নিউজ পেপার পড়তে হবে, তোমাকে নিউজ শুনতে হবে, তোমাকে স্টোরি বুক পড়তে হবে, তোমাকে গ্রামার শিখতে হবে, তোমাকে রাইটিং স্কিলে ডেভেলপ করতে হবে, তোমাকে মুখ দিয়ে বলতে হবে, তাহলে ইংলিশটা অনেকটা ডেভেলপড হয়ে যাবে। রিজনিং চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো এবং তার সাথে ম্যাথস, জিকে, GI, ইংলিশ। যে পার্টটা বাকি রইল আমাদের সেটা হচ্ছে যে আমাদের বাকি পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে অংশটা রয়েছে, অর্থাৎ তুমি যখন প্রিলি পাস করার পর ইন্টারভিউ যাবে তখন তোমার চোখের চাহনি, তোমার মুখের বলা, তোমার কনফিডেন্স, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোর ব্যাপারে বারবার নিজেকে আয়নার সামনে অভ্যস্ত করতে থাকো এবং বিভিন্ন টপিক সম্পর্কে আপডেটেড থাকো। আমি আজকে ক্লাসে কয়েকজনকে জাস্ট ড্রিম এবং টাইম এই দুটো সম্পর্কে ইংলিশে কয়েকটা সেন্টেন্স বলতে বললাম, একটা প্যারাগ্রাফের মতো, স্পোকেন ইংলিশে ক্লাসে। তো অনেকেই 2-4 লাইন বলার পর বলতে পারলো না, অনেকে তো বলতেই পারলো না। জাস্ট ইমাজিন করো যে আমি ক্লাস 1-2 থেকে ইংলিশ শিখছি, আজকে কেউ গ্র্যাজুয়েশন, কেউ MA, কেউ PhD, তারপরও কোনো টপিক সম্পর্কে আমরা ইংলিশে দুটো কথা বলতে পারি না। ইংলিশ যদিও একটা জাস্ট ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই মুহূর্তে ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং পার্সোনাল গ্রামারের জন্য তোমার এই সাবজেক্টটা ডেভেলপ করতেই হয়। তো সেই হিসাবে আমরা আমাদের নিজের কোয়ালিটিগুলো বাড়াচ্ছি না, আমরা প্রত্যেকটা মোমেন্টকে, ইচ অ্যান্ড এভরি মোমেন্টটাকে আমরা কাজে লাগাতে পারছি না। আমরা সেই কাজে না লাগিয়ে ঝগড়া ঝাঁটি, অশান্তি, সমস্যা এগুলোকে বেশি করে আরও মনের মধ্যে জমিয়ে রেখে আস্তে আস্তে নিজের মধ্যে ডিপ্রেশনে চলে যাচ্ছি, রাগান্বিত হয়ে যাচ্ছি, ভুলভাল কাজ করে ফেলছি এবং বেশ কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদেরকে আরও ক্ষতিগ্রস্ত করে ফেলছি। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, মনটাকে ফ্রি রাখো, শরীর চর্চা করো, মাইন্ডটাকে ফ্রি রাখার পর পড়াশোনার মধ্যে নিজেকে এনগেজ রাখো। যে মুহূর্তে পড়তে ভালো লাগবে না, ভালো ভালো বই পড়ো, ভালো ভালো মুভি দেখো, ভালো ভালো কথা শোনো, মোটিভেশনাল স্পিচ দেখো, নিজেরা লেখালেখি করো, গান করো, কবিতা করো, আবৃত্তি করো, যেটা ভালো লাগে পজিটিভ কিছু সেগুলো করো, আর তার সাথে পড়াশোনাটা চালিয়ে যাও। সপ্তাহে অ্যাটলিস্ট একটা মক টেস্ট অবভিয়াসলি দিতে হবে, একটা করে সপ্তাহে মক টেস্ট দাও। মক টেস্ট না দিলে তুমি কখনোই তোমার স্পিড বাড়াতে পারবে না। বারবার বলছি, যখন এগুলো সব কেটে যাবে আস্তে আস্তে এক্সাম হবে, বাট রিক্রুটমেন্টটা হয়তো লেট হবে, বাট এক্সাম হবে বিভিন্ন কারণে। সেটা কোনো পলিটিক্যাল কারণ হতে পারে, ইলেকশন হতে পারে, বিভিন্ন কারণে এক্সাম কনফার্ম হবে, বাট রিক্রুটমেন্টটা হয়তো লেট হতে পারে। আর রিক্রুটমেন্ট না যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো স্যালারি দেওয়ার ব্যাপার থাকছে না, তাই রাজকোষের ব্যাপারে তোমার এখন এই মুহূর্তে ভাবার কথা নয়। রিক্রুটমেন্টটার এক্সামটা যদি এখন হয়, আর জয়েনিং যদি আজ থেকে 4 বছর পরেও হয়, 2 বছর পরেও হয়, তাহলে তোমার পরীক্ষা, এখনকার পরীক্ষা ভিত্তিক তোমার রিক্রুটমেন্ট। তাই সামনে যদি আজ থেকে 10 মাস, 11 মাস, 12 মাস কি 7-8 মাস পর যদি কোনো এক্সাম হয়, তখন তুমি কতটা পারফর্ম করতে পারছো এটা দেখো। পরীক্ষা হবে এটা কনফার্ম, রিক্রুটমেন্টের টাইমটা লেট হবে। তো খুব ভালো করে ঠান্ডা মাথায় এগুলো চিন্তা করো। বিতর্ক করলে তো অনেক বিতর্ক আসে, হ্যাঁ, তোমরা এখন আমাকে অনেক ক্রস কোশ্চেন করতে পারো, বাট ক্রস কোশ্চেনের করো বা যাই ভাবো না কেন, শেষ কথা এটাই, পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে তোমাদেরকে ভালো স্কোর করতে হবে। চাকুরি হয়তো লেট হবে, এখন রিক্রুটমেন্ট প্রসেসটা হয়তো অনেক ডিলে হবে। তো যারা টেট ক্যান্ডিডেট আছো, অনেক দিন ধরে ওয়েট করছো SSC টেট কিংবা প্রাইমারি টেট, তাদের যে সাবজেক্টগুলো আছে সাইকোলজি, পরিবেশ, পেডাগোগি এবং তার সাথে বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার হিসাবে, আর সায়েন্স এবং আর্টসের প্যারালালভাবে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ব্যাপারে ভালো করে রেডি করো, মক টেস্ট দাও। আগে যে টেট হয়েছে 12 সালের পর থেকে সেইগুলো একটু প্র্যাকটিস করে নাও। সাবজেক্টে যারা আসো সাবজেক্টিভে জ্ঞান বাড়াও। মোট কথা ইচ অ্যান্ড এভরি মোমেন্ট পড়াশোনা, এডুকেশনের সাথে একটু জড়িয়ে যাও।
তুমি সারাদিনে ভাবো তো যে তুমি চাইলে ইংলিশ পেপার পড়তে পারো, অথচ তুমি পড়ছো না। তোমাকে আজকে কোনো টপিক সম্পর্কে ইংলিশে নয় বাংলাতেও যদি বলতে দেওয়া হয়, তুমি বেশি কিছু বলতে পারছো না। তার কারণ একটাই, কারণ তোমার মধ্যে পেপার পড়ার হ্যাবিট নেই, তোমার আপডেট হওয়ার ক্ষমতা নেই। তুমি সম্পাদকীয় কলমে এই পেজটাকে ভালো করে খুঁটিয়ে পড়ো না। শুধু বইয়ের পড়া পড়লে তো আমাদের লাইফে সাকসেস আসবে না। বইয়ের পড়া পড়তে হবে, সিলেবাসের পড়ার বাইরেও পেপার পড়তে হবে, নিজেকে আপডেট করতে হবে, লেখনী ক্ষমতা, স্পিকিং পাওয়ার এগুলোকে বাড়াতে হবে, মানুষের সাথে বেশি করে মিশতে হবে, কথা বলতে হবে এবং কথা বলা অভ্যেস করতে হবে। তো আগে ছিল যে একটা স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করলো, প্রচুর একদম বইয়ের পোকা হয়ে গেল, তাহলে সে একদম যা নলেজ গেন করেছে সেগুলো বমি করে দিল, সে একটা লাইফে কিছু তৈরি করে ফেললো। কিন্তু এখন আর সে যুগ নেই। এখন তোমাকে প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেমন জ্ঞান থাকতে হবে, স্কিল ডেভেলপ করলে তবে তুমি মেন পাস করবে। আবার তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার স্মার্টনেস, তোমার স্পোকেন ইংলিশ, তোমার আপডেট থাকা, তোমার সব দিক থেকে নিজেকে ডেভেলপ করার একটা অ্যাটিটিউড থাকা, এগুলো তোমাকে ইন্টারভিউ পাস করাবে। মোট কথা, আবার কেরিয়ার তৈরি করার পর, চাকরি পাওয়ার পর তোমাকে এই জিনিসগুলো আবারও কাজে লাগাবে। মোট কথা, সমস্যাগুলোকে কাটিয়ে তুলে প্লিজ সকলকে রিকোয়েস্ট করবো পড়াশোনার মধ্যে নিজেকে এনগেজ রাখো। যদি কারোর কোনো সমস্যা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বেশিরভাগ সবার কাছেই রয়েছে। তো তারা বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা বেশিরভাগ ক্ষেত্রে সবাই রয়েছো, কম্পিটিটিভ যে গ্রুপগুলো রয়েছে 9647614755, সেই নাম্বারে তোমরা মেসেজ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে যেতে পারো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান, কর্মক্ষেত্র, আদার্স পত্রিকা, প্রত্যেক পিডিএফ ফাইল, জিকের পিডিএফ ফাইল, মক টেস্ট, সেট প্র্যাকটিস, অনলাইন ক্লাস লিঙ্ক, এগুলো যেগুলো দেওয়া হয় সেগুলোতে তোমরা ওখান থেকে পারবে করে নেবে সেগুলো। এবং বিশেষ করে যেগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে একদম পর্যায়ক্রমে প্রত্যেক দিন, একদম যেমন অফলাইন ক্লাস হয় ঠিক সেভাবে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে ফলো করতে থাকো। দেখো, এগুলোকে ফলো করতে তো আর তোমাকে আলাদা করে কিছু কিছু করতে হচ্ছে না। তোমার তুমি পার্টি যদি একটা নির্দিষ্ট রুলস মেনে পড়ো, এর জন্য তো আলাদা করে তোমার খরচ লাগছে না কিছু। তাহলে যারা শুধুমাত্র মানে টাকার অভাব বা অর্থনৈতিক অসুবিধার জন্য পড়াশোনার ক্ষেত্রে ডিলে করো, তারা অন্তত বাড়িতে যদি নিজেকে একটু তৈরি করতে পারো, তাহলেও দেখবে কেরিয়ারটা তৈরি হয়ে যাচ্ছে। চেষ্টাটা থাকতে হবে আলটিমেট, এবং পরিশ্রম করতে হবে। হ্যাঁ জানি বাড়িতে অন্যান্য কাজ দেখাশোনা করছে, বা তোমাদের যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো অনেক মেয়ের পরিকল্পনা ছিল যে আমরা 2020 সালে ভালো করে পড়াশোনা করার পর একটা কেরিয়ার তৈরি করব, তারপর হয়তো তার বাবা মা ভেবেছিল তার মেয়েটার বিয়ে দেবে। অনেক ছেলের হয়তো টার্গেট ছিল যে আমরা এবার আস্তে আস্তে কিছু একটা জব টপ করার পর আমরা বেশ কিছু হয়তো কোনো ব্যবসা বাণিজ্য, হাড্ডা ব্যাড্ডা কোনো কিছু আর কি এনগেজড হয়ে যাবে। এরকম বাড়ির বিভিন্ন প্ল্যান, নিজেদের কোনো প্ল্যান, নিজেদের পার্সোনাল বিভিন্ন প্ল্যান, এগুলো সব ভেস্তে গেছে জানি, বাট কিছু তো করার নেই। গোটা বিশ্বে এটা চলছে, গোটা বিশ্বের যে চেঞ্জ তার সাপেক্ষে তোমার চেঞ্জ, তাই আলটিমেট নো চেঞ্জ। কারণ যদি পৃথিবী ঘোরে এবং তার সাথে আমরাও ঘুরি, তাহলে উভয়ে ঘোরার পর ব্যালেন্স হয়ে দেখা যায় কেউই ঘুরছি না, সবাই স্থির আছি। তাই গোটা পৃথিবী যেহেতু সব কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই সবার প্ল্যান, সবার পরিকল্পনা, সবার ইকোনমিক্যাল ব্যালেন্স সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তারপরে তুমি একা নিজের চেঞ্জের জন্য হাউতাস করো না, ডিপ্রেশনে যেও না, ঝগড়াঝাটি করো না, মনটাকে ফ্রি রাখো এবং তার সাথে পড়াশোনাগুলো শুরু করো। আর ডেইলি রুটিনটা ফলো করো। ডেইলি রুটিন আমাদের যে তোমাকে বলা হয় রাত 12টার আগে তোমাকে রিপোর্ট দিতে হবে যে তুমি সকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত কী কী পড়লে, প্রত্যেক ঘন্টায় তুমি কী কী পড়েছো, কী কী করেছো, শুধু যে পড়েছো তা না, টোটাল কী কী করেছো সেগুলো রিপোর্টটা একটু দেওয়ার চেষ্টা করো ক্লাস আপডেট অনুযায়ী। এবং তার সাথে LSRW মেথড প্র্যাকটিস করো, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করো, সেট প্র্যাকটিস করো। বারবার এই কথাগুলো বলছি, এগুলো প্লিজ করতে থাকো, নইলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়বে। আর আজকে আমি যে কথাগুলো বলে শেষ করব সেটা হচ্ছে, আমি একটা বই পড়ছিলাম, সেটা জয় আপনারই, শিব খেরার বই। এই বইটি তোমরা দেখেছো অনেকে, বা অনেকে পড়েওছো, বেস্টসেলার পেয়েছিল, খুব ভালো বই। তো পড়তে পড়তে একটা জায়গায় একটা গল্প পেলাম, ছোট্ট গল্প, সেটা তোমার সঙ্গে শেয়ার করি। আমি আজকে ক্লাসেও গল্পটা বলছিলাম। সেটা হচ্ছে যে একটা চাষি, সেই চাষিটা খুব হ্যাপি ছিল, খুব খুশি, খুব সুখী। তো একজন বিজ্ঞ ব্যক্তি তাকে খবর দিলেন যে তুমি এত খুশি হাসি, কিন্তু তুমি জানো তোমার কাছে কোনো হিরে আছে? বলে না, আমার কাছে কোনো হিরে নেই। বলে একটা হিরে কত মূল্যবান জানো? যার কাছে যত বেশি হিরে থাকে সে তত বেশি খুশি, সুখী এবং সে তত বড় লোক। সে বলে আমার কাছে তো হিরে নেই। এটা শোনার পর সে ভাবলো আমার কাছে হিরে নেই, তাহলে আমি কেন সুখী, আমি কেন খুশি, আমাকে হিরে জোগাড় করতে হবে। তো তারপর সে অখুশি শুরু হয়ে গেল, অশান্তি শুরু হয়ে গেল। এতদিন তার কিন্তু অশান্তি ছিল না। তারপর সে তার নদীর, যে তার গ্রামের যে নদী, সেই গ্রামের নদীর ধারে তার একটা ক্ষেত ছিল, সেই ক্ষেত সে বিক্রি করে ফেললো। নিয়ে দেশ বিদেশে সে হীরের সন্ধান করতে লাগলো। সে ইউরোপ, স্পেন সমস্ত দেশ ঘুরে যখন ক্লান্ত হয়ে পড়লো, শ্রান্ত হয়ে পড়লো, গল্পটা অনেক বড়, আমি ছোটো করে বলছি। তো তখন সে ক্লান্ত শ্রান্ত হয়ে শেষ পর্যন্ত আর ফিরে এসে তো তার ক্ষেত নেই, সে যে জমিতে চাষ করতো সেটাও নেই, তাই সে নিজেকে আত্মহত্যা, মানে নিজেকে মেরে ফেললো, সে সুইসাইড করে ফেললো। তো আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নিল। এখন যাকে সে
ওই ভূমিক্ষেত্রটা বিক্রি করেছিল সেই ভদ্রলোক একদিন ওই জমি ক্ষেতে কাজ করতে করতে একটা পাথর কুড়িয়ে পেয়েছিল। সে পাথরটা নিয়ে টেবিলে রেখেছে, আর সেই বিগত বিজ্ঞ ব্যক্তি যিনি প্রথম ব্যক্তিকে বলেছিলেন হীরের কথা, তিনি সেই দিন ভাগ্যক্রমে এসেছেন। আসার পর টেবিলে ওরকম পাথর দেখতে পেয়ে তিনি বললেন, আরে তুমি এই পাথর কোথায় পেলে, এটা তো হিরে। বলো, না না, এই পাথর তো আমার ক্ষেতে অনেক পড়ে আছে, এগুলো হিরে না। বলে, আমি হিরে চিনি, তুমি কোনো জহুরিকে ভালো জায়গায় দেখাও। তো উনি ওই নতুন যে জমি ক্রেতা, ভূমিক্ষেত্রের মালিক দ্বিতীয় ব্যক্তিটি, উনি ওই পাথরটাকে নিয়ে একটা জহুরিকে দেখালেন, বলে হ্যাঁ এটা হিরে। তো ও বললো, আমার ভূমিতে তো প্রচুর হিরে রয়েছে আমার জমি খেতে। তখন সে সেই হিরেগুলোকে আনলো, আনার পর অনেক ধনী হলো। এটা একটা নীতি গল্প জাস্ট। তো এই নীতি গল্প থেকে যেটা আমরা শিখতে পারলাম, যেটা আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম, এটা একটু নিজের লাইফে কাজে লাগানোর চেষ্টা করো। তো সেই যেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে জায়গাটা, সেটা হচ্ছে 1 নম্বর কথা হচ্ছে, আমরা যেটা পাই, যেটা পেয়ে থাকি, যেটা আমাদের কাছে থাকে, হাতের কাছে যে সুযোগটা থাকে, তাকে আমরা কাজে লাগাই না, বরঞ্চ আমরা সোনার হরিণের খোঁজে দেশ বিদেশ করে বেড়াই। এই মুহূর্তে তোমাদের কাছে ইউটিউব রয়েছে, এই মুহূর্তে তোমাদের কাছে 9-10 বইগুলো আছে, এই মুহূর্তে তোমার কাছে হিউজ স্টাডি মেটেরিয়ালস আছে, এই মুহূর্তে তোমাদের কাছে অনেক কিছু রয়েছে। যদি সেগুলোকে একটু কাজে লাগাতে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা পড়া হয়ে যেত। কিন্তু তা না করে হাহুতাশ করছো, এ গ্রুপ সে গ্রুপ, এই চ্যানেল ওই চ্যানেল, এই গুগল অ্যাপস ওই গুগল অ্যাপস, এটা সেটা করে আলটিমেট যে পড়াশোনা, যেটা এনাফ তোমার কাছে আছে, অনেক কিছুই আছে, সেগুলো করলেই অনেকটা হয়ে যায়, তুমি তা করছো না। এই প্রবলেমটা, যেমন ওই লোকটা জমি ক্ষেত ছিল, ভূমি ক্ষেত ছিল, তাতে সে স্যাটিসফাইড প্রথম থেকে ছিল, বাট এখন সে আর স্যাটিসফাইড নয়, সে অন্য কিছুর আশায় ছুটে বেরিয়েছিল। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে দূর থেকে সর্ষে বাড়ি যেমন ঘন লাগে, সেরকম নদীর এপার থেকে ওপারের ঘাসকে অনেকটা সবুজ লাগে। তুমি নিজের যে জায়গাটুকু রয়েছো, তুমি যে পরিবেশের মধ্যে, যে সিচুয়েশনের মধ্যে আছো, তোমাকে সেটা বিতৃষ্ণা লাগছে, বিরক্তি লাগছে। বাট তুমি বাকিদের পরিবেশ, বাকিদের সিচুয়েশন দেখে ভাবছো, বারে ও তো ভালো আছে, দিদিরা ভালো আছে, দাদারা ভালো আছে, পিসিমাসি ভালো আছে, বন্ধুরা ভালো আছে, অমুক গ্রামের মানুষরা ভালো আছে, অমুক শহরের ছেলেরা ভালো আছে, বড়লোকের ছেলেরা ভালো আছে, বড়লোকের ছেলেরা বলছে গরিবের ছেলেরা ভালো আছে। এরকম ডিসব্যালেন্স, আমি যে অবস্থায় আছি সেই হ্যাপিনেসটা আমরা আনতে পারছি না। তাই তুমি যে সিচুয়েশনে আছো সেই সিচুয়েশনে পড়ে যাও, বাকি সিচুয়েশন এভাবে দেখতে যেও না। কারণ টোটাল সব কিছু একদম সমতায় থাকবে না, ইমব্যালেন্সিটিও একটা নেচারের বৈশিষ্ট্য, অসমতাও একটা বৈশিষ্ট্য সমাজে। সবাই যদি সমান হয়ে যায়, সবাই যদি একই রকম হয়ে যায়, তাহলে পৃথিবী ভারসাম্য বিঘ্নিত হয়ে যাবে। 3 নম্বর আমরা যেটা এই গল্প থেকে বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে যার কাছে যেটা আছে সেটাকে সে এত অবহেলা করে, অথচ সেই জায়গাটাই অপরের কাছে একটা মূল্যবান, সেটা পাওয়ার জন্য অপরজন উদগ্রীব। মাইন্ড ইট, তোমার কাছে যেটুকু আছে সেটুকু তুমি অবহেলা করছো, তুমি তার ইম্পর্টেন্স দিচ্ছ না, বাট ওইটুকু পাওয়ার জন্য কেউ উদগ্রীব হয়ে বসে আছে। তাই তুমি যেটুকু পেয়েছো, যাকে পেয়েছো, তাকেই ভালোবাসো, সেটুকুই কাজে লাগাও, তাকে সময় দাও, তাকে ইউটিলাইজ করো, তাহলে দেখবে তোমার এই ইউটিলাইজেশনটা একটা সাকসেস এনে দেবে। তাই একে অবহেলা করো না, কারণ এটুকু পাওয়ার জন্য অনেকে উদগ্রীব। যার মাথার উপর চাল নেই, ঘরে শোবার জায়গা নেই, খাবার নেই, পেটে অন্ন নেই, কিচ্ছু করতে পারে না, তাদের থেকে তোমাকে ঈশ্বর অনেক ভালো রেখেছেন। তাই প্লিজ নিজে যেটুকু আছে তাকে অসম্মান করো না। 4 নম্বর পয়েন্ট আমরা যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে সুযোগ যখন আসে, সেই সম্ভাবনা যারা বুঝতে পারে না, সুযোগ এসেও যখন দরজায় টোকা মারে, তখন ওই দরজার আওয়াজটা তার কাছে বিরক্তিকর মনে হয়। তোমার কাছে এই মুহূর্তে টোকা মারা কি, তোমাকে এই যে ভিডিওর মাধ্যমে আমি বলছি, তুমি ম্যাথস পড়ো, জিকে পড়ো, ইংলিশ পড়ো, তুমি 4x7 অর্থাৎ ওই সিনোনিম, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রেশন 100 করে মুখস্থ করো, খাতায় নোট রেডি করো, সম্পাদকীয় কলমেটা পড়ো, ইংলিশ পেপার পড়ো, ইংলিশ মুভি দেখো, কথা বলার চেষ্টা করো, সপ্তাহে একটা মক টেস্ট দাও। তুমি 5000 অঙ্কের যে আমি একটা লিস্ট বলেছিলাম, যে পত্রপত্রিকা থেকে, বিভিন্ন কর্মস্থান কর্মক্ষেত্র থেকে অঙ্কগুলোকে এক কাছে করো, সেট যেগুলো আমরা অঙ্ক ক্লাসে করাই সেগুলো থেকে অঙ্কগুলো করো, বিভিন্ন বই থেকে, ইউটিউব থেকে অঙ্কগুলো কালেক্ট করে সেখান থেকে করো। এগুলো যদি তুমি 5000-এর মতো অঙ্ককে নিজের আয়ত্তে আনতে পারো, সমস্ত পরীক্ষায় তোমার অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ওয়ার্ড স্ট্যাকের ব্যাপারে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এগুলো যদি তুমি 300 করে ওই টপিকগুলোকে রেডি করতে পারো, তাহলে তোমার যে কোনো পরীক্ষায় অনায়াসে তুমি অনেক ডেভেলপ করতে পারবে। এভাবে বারবার তোমাকে টোকা দেওয়া হচ্ছে তোমার কেরিয়ার তৈরি করার জন্য, তোমার লাইফ তৈরি করার জন্য, বাট তোমার কাছে সেটা বিরক্তি মনে হচ্ছে যে এই লোকটা বারবার হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, এখানে সেখানে শুধু বলে পড়ো, এটা করো, ওটা করো, ওটা করো, কেরিয়ার তৈরি করো। এই যে সুযোগ সম্ভাবনা বুঝতে পারে না, তার কাছে সুযোগ এসে যেমন দরজায় টোকা মারলে বিরক্তি লাগে, সেরকম আমার কথাগুলো অনেকের কাছে বিরক্তি লাগে, বোরিং লাগে। বাট প্লিজ রিকোয়েস্ট করবো, বোরিং ফিল করো না, পড়ো পড়ো পড়ো, পড়া ছাড়া কোনো জায়গা নেই। তুমি যতই কোচিং নাও, যতই বড় মানুষের কাছে যাও, যার কাছে যেখানেই যাও না কেন, পড়ার কোনো বিকল্প নেই। তুমি যদি সঠিকভাবে সুন্দর করে পড়তে পারো, তাহলে
অনেকের সাহায্য ছাড়াই তুমি অনেক কিছু করতে পারবে। আর যদি নিজে পড়াশোনাটা আলটিমেট না করো, অনেক বই, অনেকের সাহায্য, অনেকের সহযোগিতা সব ফেলিওর হয়ে যাবে। আর শেষ পয়েন্ট, যেটা ওই গল্প থেকে আমরা বুঝতে পেরেছি, একদম ফাইনাল পয়েন্ট, সেটা হচ্ছে এটাই যে আমরা দেখেছিলাম ওই গল্পে যে যার কাছে যেটা ছিল সেইটাকে সে যখন ইউটিলাইজ করতে পারেনি, তখন সে আর বেটার কোনো সুযোগ পায়নি। তার মানে সুযোগ আসে কিন্তু একবারই, দুবার নয়। যদি দুবার সুযোগ আসে তাহলে হয়তো সেই সুযোগটা আরও বেটার কিংবা আরও কম, কিন্তু ওই সুযোগটা একবারই। তাই সুযোগ একবারই আসবে, তুমি এটাকে নষ্ট করো না। পরবর্তীকালে যদি সুযোগ আসে হয়তো ওর থেকে বেটার সুযোগ কিংবা ওর থেকে কম সুযোগ, কিন্তু ওই রকম করে সুযোগ ওই একবারই আসবে পৃথিবীতে। আমরা পৃথিবীতে মানুষ হিসাবে এসছি, ফিরে যাব আবার, কিছু কাজ আমাদেরকে করে দেখিয়ে যেতে হবে। তাই প্রত্যেকটা মোমেন্টে নিজেকে ইউটিলাইজ করো, প্রত্যেকটা মোমেন্টকে নিজেকে অ্যানালাইসিস করো, নিজের বিবেককে প্রশ্ন করো, এই মুহূর্তে এই সেকেন্ডে আমার কী করা উচিত আর আমি কী করছি। তাই প্লিজ শুধু ঘুমিয়ে কাটিও না, শুধু ঝুট ঝামেলা অশান্তি করে কাটিও না, শুধু পিএনপিসি করে কাটিও না, কারোর পিছনে লেগে কাটিও না। কারণ কারো সম্পর্কে শুধুমাত্র সমালোচনা করে, পিএনপিসি করে, কারো সম্পর্কে বেশ কিছু বিবৃতি দিয়ে কোনো লাভ নেই, কারণ দিনের শেষে তোমার ক্ষতি হবে। তাই প্লিজ সকলকে রিকোয়েস্ট করব, সব রকমের পিএনপিসি, পরচর্চা, পরনিন্দা, সব রকমের অশান্তি, ঝুট ঝামেলা ছেড়ে মনটাকে শান্ত করো। স্রষ্টার কাছে একটু অশ্রুসিক্ত নয়নে চাই নাও যে বিগত জীবনে আমরা যা করেছি ভুলে গেলাম, ভবিষ্যতে যা আতঙ্ক হবে সেটাও ভুলে গেলাম, কারণ ভবিষ্যৎ তৈরি করার ক্ষমতা আমাদের নেই। কাল কি হবে গোটা বিশ্বের মানুষ এক কাছে করে ঠিক করতে পারবে না, আর গতকাল যা ঘটে গেছে গোটা বিশ্বের মানুষ এক কাছে হয়েও সেটাকে আর ফিরিয়ে আনতে পারবে না। তাই অতীতের যে আতঙ্ক এটা তোমাকে গ্রাস করছে, অতীতের বিষণ্ণতা, অতীতের ঘটনাগুলো তোমাকে বিষণ্ণ করে তুলছে। প্লিজ তুমি ফরগেট, প্লিজ এগুলো ভুলে যাও, অতীতের ঘটনাগুলো ভুলে যাও। আর তার সাথে ভবিষ্যতের যে দুঃস্বপ্ন তোমাকে আঁকড়ে ধরেছে, প্লিজ, ভবিষ্যতের মালিক আমরা নই, আমরা বর্তমানের জন্য যথেষ্ট। তাই এখন যেটুকু মুহূর্ত তুমি পেয়েছো, সেটা মেবি লকডাউন, সেটা মেবি বাড়িতে বসে থাকা, সেইটুকু মুহূর্তকে কাজে লাগাও। ভবিষ্যৎ নিয়ে বেশি টেনশন করো না, অতীত নিয়েও বেশি টেনশন করো না, চিন্তা করো না। অতীত ফেরাতে পারবে না, ভবিষ্যৎ তুমি তৈরি করতে পারবে না। বিজ্ঞান মনস্ক হও, স্রষ্টার প্রতি আস্থা রাখো, এবং তার সাথে সাথে তোমরা নিজেদের বর্তমানটাকে কাজে লাগাও। প্লিজ সকলকে রিকোয়েস্ট রইল, সমস্ত অশান্তি, ঝুট ঝামেলা সব কিছু ছেড়ে কাল নয়, আজ, এখন থেকেই পড়াশোনাটা ভালো করে শুরু করো। ভালো থাকবে।